আমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ারে ইনকামের রেশিও দেওয়া হয়েছে 2:3-তে। তো আমাদের 3 ইউনিট ইজিক্যাল টু 45,000 বলা আছে, তাহলে আমাদের 2 ইউনিট ইজিক্যাল টু কত জানতে হবে। তো কী কী দেওয়া আছে বই আগে সেটা দেখে নিই। 2 ইউনিট 2:3 রেশিওতে আছে, 3 ইউনিট ইজিক্যাল টু 45,000। আর এক্সপেন্ডিচার রেশিও দেওয়া আছে, মানে খরচার রেশিও দেওয়া আছে 5:9। এখানে 5 ইউনিট ইজিক্যাল টু 25,000 দেওয়া আছে আমার। তো 5 ইউনিট ইজিক্যাল টু 25,000, 1 ইউনিট ইজিক্যাল টু 5,000, 9 ইউনিট ইজিক্যাল 45,000। সিমিলারলি এখানেও তাই বেরোলো, 3 ইউনিট ইজিক্যাল টু 45,000, 1 ইউনিট ইজিক্যাল টু 15,000, 2 ইউনিট ইজিক্যাল টু 30,000। তো এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের খরচা এখানকার, আর এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের খরচা ইনকাম। এটাও ইনকাম, এটাও ইনকাম। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের খরচা, কারণ কোশ্চেনে দেওয়া আছে এক্সপেন্ডিচার অফ ফার্স্ট ইয়ার, তো ফার্স্ট ইয়ারের খরচা। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের খরচা। টোটাল ইনকাম কত হচ্ছে দেখে নিলাম, দুটো যোগ করে দিলাম, দুটো ইয়ারের ইনকাম। আর টোটাল এক্সপেন্ডিচার, দুটো ইয়ারের এক্সপেন্ডিচার যোগ করে দিলাম। তাহলে সেভিংস কত হবে, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্ডিচার যদি বাদ দিই তাহলে আমাদের সেভিংস আসবে। বুঝতে পারলাম? কারো কোথাও কোনো সমস্যা আছে? কারো কোথাও কোনো ডাউট আছে থাকলে মাইক অন করে বা চ্যাটে যেভাবে খুশি বলতে পারো। ওকে, তাহলে আমরা পরের অঙ্কটায় যাব। দেখো আমাদের কি বলা হয়েছে, এ বি সি অ্যালং হতো না, মেবি এটা টুগেদার বা কিছু একটা হতো। এবিসি টুগেদার কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 30 days, 50 days অ্যান্ড 40 days। ঠিক আছে, দ্য রেশিও অফ দেয়ার স্যালারি অফ ইচ ডে 4:3:2 রেসপেক্টিভলি ইফ টোটাল ইনকাম অফ এ ইজ 144। এখানে আমরা পরে আসব। তো আমাদের এ বি সি ওরা তিনজনে কাজ করছে, এ বি আর সি ওরা তিনজনে কাজ করছে। এ করছে 30 দিন, বি করছে 50 দিন, সি করছে 40 দিন। ঠিক আছে, এবার ওরা পার ডে কত টাকা পাচ্ছে, যে পার ডে এ পাচ্ছে 4 টাকা ধরলাম, বি পাচ্ছে ধরলাম 3 টাকা, সি পাচ্ছে 2 টাকা পার ডে। এটা স্যালারি পার ডে। তাহলে ওদের টোটাল টোটাল কত টাকা পাচ্ছে, ঠিক আছে, এটা আমাদের দেখতে হবে। এ একদিনে পায় 4 টাকা, এ যদি টোটাল 30 দিন কাজ করে তাহলে কত টাকা পাবে, 120 টাকা। বি একদিনে পায় 3 টাকা, টোটাল যদি 50 দিন কাজ করে তাহলে কত পাবে, 150 টাকা। সি একদিনে পাচ্ছে 2 টাকা, টোটাল যদি 40 দিন কাজ করে তাহলে ওরা কত পাবে, 80 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট বলতে পারি যে আমরা দেখছি এ 120 ইউনিট টাকা পাচ্ছে। তো আমাদের এর 120 ইউনিট ইজুক্যাল টু, আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, যে 144 টাকা আমাদের দেওয়া আছে কোশ্চেন। 144 টাকা এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। দিয়ে আমাদের কার চেয়েছে, ফাইন্ড দ্য ইনকাম অফ বি। তাহলে আমি যদি এটা 12 দিয়ে কাটি, 12 দিয়ে কাটলে 10 ইউনিট পড়ে থাকবে। 10 ইউনিট ইজুক্যাল টু কত আসবে, 12 দিয়ে কাটলে এটা আসবে 12 টাকা। তাহলে 10 ইউনিট মানে 12 টাকা। বি এর চেয়েছে, বি এর অ্যাকচুয়ালি কত ইউনিট, বি এর হচ্ছে 150 ইউনিট। তাহলে 150 ইউনিট ইজুক্যাল টু কত আমাকে দেখে নিতে হবে, 150 ইউনিট মানে কি হচ্ছে ₹12, কারণ এখানে 15 দিয়ে গুণ করছি, তাহলে এখানেও 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে, 12 15 180। তাহলে বি কত টাকা পাচ্ছে, 180 টাকা। এবার কেউ যদি ভাবতো যে এখানে এই ইউনিটে না এসে যদি মানে যদি রেশিওতে নিয়ে আসতো, তাহলে রেশিওতে আনলেও হতো, যে 12:15:8 এভাবেও করতে পারতো, সেটা কোনো সমস্যাই নাই। আমরা বুঝতে পারলাম কিনা সেটা একবার জেনে নেব। বুঝতে পারলাম? কারো কোথাও ডাউট থাকলে নক করে দেবে।
তাও আমি আর একবার বলে দিচ্ছি যদি ডাউট থাকে। এ বি সি তিনজন কাজ করছে, এ 30 দিন কাজ করে, বি 50 দিন কাজ করে, সি 40 দিন কাজ করে। এর পার ডে স্যালারি 4 টাকা, বি এর পার ডে স্যালারি 3 টাকা, সি এর পার ডে স্যালারি 2 টাকা। তাহলে এ টোটাল 30 দিন কাজ করে, পার ডে 4 টাকা করে পাচ্ছে, টোটাল কত পাবে? 120। বি পার ডে 3 টাকা করে পাচ্ছে, টোটাল 50 দিন কাজ করে, তাহলে টোটাল কত টাকা পাবে? 150। সি পার ডে 2 টাকা করে পাচ্ছে, টোটাল 80 দিন 40 দিন কাজ করে, তাহলে সি কত পাবে? 80। তাহলে আমাদের এখানে বেরোচ্ছে 120 এর টোটাল ভ্যালুটা, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে 144। তাহলে আমরা বলতে পারি 120 ইজ ইকুয়াল টু 144। তাহলে আমাদের বি এর চেয়েছে, তাহলে বি এর 150 ইজ ইকুয়াল টু কত আমাদের বার করতে হবে। তো কাটাকাটি করলাম, 10 ইউনিট ইজ ইকুয়াল টু 12, 150 ইউনিট মানে এর সঙ্গে 15 গুণ করছি, একেও 15 গুণ করতে হবে তাহলে বোথ সাইডে। তাহলে 150 ইউনিট ইজ ইকুয়াল টু আসছে এই 180। তাহলে এবার আমরা পরের অঙ্কে যাচ্ছি, ঠিক আছে? পরের অঙ্কটা দেখব। এ পার্সন কভার সার্টেন ডিস্টেন্স বাই ট্রেন, বাস, কার ইন রেশিও 4:3:2. The ratio of fare is 1:2:4 per kilometer. The total expenditure as fare is 720. Then total expenditure as fare on train. তাহলে আমাদের বলা হয়েছে যে একটা ব্যক্তি কি করছে, ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, গাড়িতে যাচ্ছে। তো যাচ্ছে কি অনুপাতে, যে ট্রেনে যদি 4 কিলোমিটার যায় তাহলে বাসে 3 কিলোমিটার, কারে 2 কিলোমিটার, মানে 4:3:2 রেশিওতে যাচ্ছে। এবার বলা হচ্ছে রেশিও অফ ফেয়ার মানে তাদের ভাড়ার রেশিও, ট্রেনে হচ্ছে পার কিলোমিটার বলেছে, মানে 1 কিলোমিটারে 2 টাকা লাগে। এই হিসাবে যে আমাদের বাসে কি লাগবে 4 টাকা এবং কারে কি লাগবে, এই বাসে 2 টাকা, কারে 4 টাকা, 1:2:4 এই রেশিওতে। তাহলে আমাকে আগে দেখে নিতে হবে ওদের কত কি লাগছে। তাহলে আমার ডিস্ট্যান্সের রেশিওটা দেওয়া আছে, সেটা দেখে নিই। ডিস্ট্যান্সের রেশিও দেওয়া হয়েছে 4:3:2, এটা আমাদের ডিস্ট্যান্সের রেশিও দেওয়া হয়েছে, ঠিক আছে? আর ফেয়ারের রেশিও দেওয়া আছে আমাদের 1:2:4, এটা আমাদের ওদের ভাড়ার রেশিও দেওয়া আছে। দেখো ও পার কিলোমিটার, ফেয়ার পার কিলোমিটার, এটা একটা জিনিস দেখো, ও টোটাল 4 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে, পার কিলোমিটার যদি ওর 1 টাকা করে চার্জ নেয়, তাহলে টোটাল ফেয়ার মানে টোটাল ওকে কত টাকা পেড করতে হবে? টোটাল ওকে 4x1 মানে টোটাল 4 টাকা পে করতে হবে। এখানে দেখো পার কিলোমিটারে 2 টাকা করে পে করতে হচ্ছে ওকে, কিন্তু টোটাল যাচ্ছে কত? 3 কিলোমিটার। তাহলে ওকে কত পে করতে হবে? এখানে 6 টাকা পে করতে হবে। এখানে দেখো ও পার কিলোমিটার ওকে 4 টাকা করে পে করতে হচ্ছে কারে, কিন্তু ও যাচ্ছে কত? 2 কিলোমিটার। তাহলে টোটাল ওকে কত পে করতে হবে? 8 টাকা। ঠিক আছে, তুমি এই রেশিওটাকে সিম্পলিফাই করে নিতে পারো, আরো ছোট করে নিতে পারো। তাহলে সবাইকে 2 দিয়ে যদি ভাগ করো, 2:3:4, এটা আসছে ওদের ফেয়ারের রেশিও, টোটাল ফেয়ার মানে ভাড়া। তো আমাদের কি বলা হচ্ছে যে টোটাল এক্সপেন্ডিচার ফেয়ার অন ট্রেন, তাহলে ট্রেনে কত টাকা লাগবে ওর। তাহলে আমরা কি করব, ট্রেনের রেশিও পার্ট কি 2, তাহলে 2কে ওপরে দেব, আর টোটাল রেশিও পার্টের সাম কত হচ্ছে, 3 আর 2 5 আর 4 9, আর আমাদের টোটাল ভাড়া কত ছিল 720। তাহলে এখানে কত আসছে 80, আর 2 × 60 160, এটা আমাদের আসছে। এবার কেউ যদি ভাবতো যে এইভাবে ভাববো, তাতেও ভাবতে পারতো যে কি ভাবতো, যে এখানে 9 ইউনিট ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমার 720, কারণ এটা হচ্ছে টোটাল ফেয়ারের রেশিওর সাম করলে কত আসছে 9, আবার আমার টোটাল ফেয়ার কত দেওয়া আছে 720, তাহলে 9 ইউনিট ইজ ইকুয়াল টু 720, 1 ইউনিট ইজ ইকুয়াল টু হচ্ছে 80, আর আমাদের কি দেওয়া হয়েছে ট্রেনের কত ছিল 2 ইউনিট, 2 ইউনিট ইজ ইকুয়াল টু কত আছে 160। তাহলে এভাবেও করতে পারে। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো 160। ক্লিয়ার সবার কাছে এটা?
সবার কাছে ক্লিয়ার? বেশ, তাহলে এবার আমরা পরেরটাতে আসছি। হ্যাঁ, তুমি নতুন আছো, তোমার একটু অসুবিধা হবে, বুঝতে পারলে তো? তো তোমার আগের দুটো ক্লাস কমপ্লিট করে আবার এটাকে রিভিউ করবে, মানে আবার এটাকে দেখবে, তখন দেখবে যে তোমার পুরো ক্লিয়ার হয়ে গেছে। Two numbers are in ratio 4:5 respectively. If each number is reduced by 25, then ratio becomes 3:4. Find the second number. দেখো, এই ধরনের অঙ্কগুলো অনেক রকম ভাবে করা যায়। দুটো নাম্বার আছে 4:5, তুমি কিভাবে করতে পারো? দেখো, 4:5 রেশিওতে দেওয়া আছে, 3:4 হচ্ছে। দেখো, দুটো ডিক্রিজ কত, এখানেও 1 ইউনিটের ডিক্রিজ, এখানেও 1 ইউনিটের ডিক্রিজ, আবার দুজনের রিডিউসড ভ্যালু 1:25 বলা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 1:25, তাহলে সেকেন্ড নাম্বার হচ্ছে 5, তাহলে 5 ইউনিট ইজিক্যাল টু 5 25 125 আমরা এইভাবে অ্যান্সার করতে পারি। কিংবা আমরা যেটা হচ্ছে একদম ট্র্যাডিশনাল মেথডে ফার্স্ট নাম্বারকে ধরলাম 4x অ্যান্ড সেকেন্ড নাম্বারকে ধরলাম আমরা 5x। তাহলে দুটো নাম্বার থেকে 25 করে কমালে তাদের রেশিও হবে 3:4। তাহলে প্রথম নাম্বার থেকে 25 কমালাম, দ্বিতীয় নাম্বার থেকেও আমরা 25 কমালাম, দিয়ে ওদের রেশিও আমরা দেখছি 3:4 পাচ্ছি। এবার আমাকে এখান থেকে x এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে কোনাকুনি গুণ করলে 16x মাইনাস 100 ইকুয়াল টু 15x মাইনাস 75, এটা আসছে আমাদের। তাহলে যদি আমাদের এই 15xটা এইদিকে আসে, তাহলে 16x মাইনাস 15x মানে x, আর এই 100xটা মাইনাস 100x ওদিকে গেলে কি হবে? প্লাস 100 মাইনাস 75 মানে হচ্ছে 25। তাহলে আমাদের x এর ভ্যালু কত আসছে? 25। তো আমাদের কোশ্চেনে চেয়েছে কি? সেকেন্ড নাম্বার মানে হচ্ছে 5x, x মানে যদি 25 হয়, 5x মানে কি হবে? 125। এইভাবে করতে পারো। আর আর কিভাবে ভাবতে পারো? চাইলে এইভাবে ভাবতে পারো, আমি সেটাও বলে দিচ্ছি অন্য কিভাবে ভাবতে পারো। যে আমাদের ধরো এরকম দেওয়া আছে, কেন বলছো এটাকে? হ্যাঁ, আমি সে একটা মেথড শিখিয়েছিলাম ক্রস মাল্টিপ্লিকেশনে, ভালো করে ভেবে দেখো। 4 5 3 4, বোথ কেসেই কত ডিক্রিজ হয়েছে? 25 ডিক্রিজ হয়েছে। এই তাহলে আমাদের কি হচ্ছে? 4 4 16, আর এখানে হচ্ছে 3 5 15, তাহলে ডিফারেন্স করলে কি হয়? 1 ইউনিট। এখানে মাইনাস সিম্বল দেওয়ার দরকার নাই, কারণ আমি মাইনাসটাকে সিম্পলিফাই করে দিয়েছিলাম। ওদের ডিফারেন্স নিতে হবে আমাকে, ঠিক আছে? 4 4 16, 3 5 15, ডিফারেন্স 1 ইউনিট। 3 25 75, 4 25 100, ডিফারেন্স কত হচ্ছে? 25 ইউনিট, 25। তাহলে আমাদের কি বলা হয়েছে? এই ইউনিটের টার্মে যেটা আছে সেটা এদের রেসপেক্টে আসে। 1 ইউনিট ইজ ইকুয়াল 25, 5 ইউনিট ইজ ইকুয়াল টু কত আসবে? 125। কেউ এইভাবে ভাবতে পারো। ক্লিয়ার জায়গাটা? ক্লিয়ার তোমাদের? তাহলে দেখো, আমি পরেরটাতে আসছি। কি আছে দেখো। আচ্ছা, গোল্ডের প্রাইস নিয়ে যে অঙ্কগুলো আছে, এগুলোতে আসার আগে আমি পুরনো কিছু জায়গায় যেতে চাইছি। পুরনো এই জায়গাটাতে ভ্যারিয়েশন, এই জায়গাটা একবার বুঝিয়ে দিই, তারপরে গোল্ডের অঙ্কে আসবো। ঠিক আছে, ভ্যারিয়েশন জিনিসটা কি? উই সে দ্যাট এক্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই। এই কথাটার মানে হচ্ছে
যে এক্স হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল আর ইনডিরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে, বা ইনভার্সলি প্রপোর্শনাল, এই দুটো কথা থাকে। এক হচ্ছে আমাদের থাকবে হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে, ডিরেক্টলি প্রপোর্শনাল, আর একটা থাকবে আমাদের ইনডিরেক্টলি প্রপোর্শনাল বা ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। এই দুটো জিনিস আমাদের ভালো করে বুঝতে হবে। ডিরেক্টলি প্রপোর্শনাল কথাটার মানে হচ্ছে আমাদের যে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, ঠিক আছে। ডিরেক্টলি প্রপোর্শনাল মানে হচ্ছে এক্স ভ্যারিজ ওয়াই, ডিরেক্টলি প্রপোর্শনাল মানে। ইনভার্সলি বা ইনডিরেক্টলি প্রপোর্শনাল মানে হচ্ছে ইনভার্স মানে হচ্ছে উল্টো হবে, এক্স ভ্যারিজ 1/y। এই দুটো আমাদের জাস্ট এইটুকু মনে রাখবো। ডিরেক্টলি মানে হচ্ছে এক্স প্রপোর্শনাল ওয়াই, আর ইনডিরেক্টলি মানে হচ্ছে এক্স প্রপোর্শনাল 1/y। ব্যাস এইটুকুই মনে রাখবো। এবার আমাদেরকে এই প্রপোর্শনাল সিম্বল ওঠাতে গেলে যে এই ডিরেক্টলি প্রপোর্শনাল মানে কথাটার মানে কি হচ্ছে যে এক্সকে যদি আমরা বাড়াই তাহলে ওয়াইও বাড়বে, ঠিক আছে। কিরকম হিসেবে বাড়বে সেটা আমাদের জানা নেই, কিন্তু বাড়বে। আর ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে যদি এক্স কে বাড়াই তাহলে আমাদের এখানে ওয়াই এর ভ্যালু কি হতে হবে, ওয়াই কে কমাতে হবে, ঠিক আছে, তবেই সমান হবে। এক্স বাড়লে ওয়াই কমবে, ওয়াই বাড়লে এক্স কমবে, ইনভার্সলি মানে, ঠিক আছে, এটাই মানে। তাহলে এই আমাদেরকে প্রপোর্শনাল সিম্বল উঠাতে গেলে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই নিতে হয়, বা এখানেও তাই আমাদের প্রপোর্শনাল সিম্বল উঠাতে গেলে এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/y। এই জিনিসটা যেটা নিচে লেখা আছে এটা আমরা এখন বুঝবো না, পরে বুঝবো। তাহলে এটা পেলাম আমরা ডিরেক্টলি প্রপোর্শনাল কেসটা কি বুঝলাম আর ইনডিরেক্টলি প্রপোর্শনাল কেসটা কি বুঝলাম। কারো কোথাও কোনো ডাউট আছে? এটা একদম ফ্রেশ বোঝাচ্ছি, এটা আগেও পড়ায়নি। যে নতুন তুমি আসো তোমার এখানে এটা ভাববে না যে এটা আগে পড়ানো হয়েছিল, আমার একটু অসুবিধা হতেই পারে, এটা একদম নতুন, এটা সবার ক্ষেত্রেই নতুন। এই ভ্যারিজেস বা প্রপোর্শনাল কেসটা সবাইকে বলতে হবে যে এখানে কি কোনো ডাউট থাকলো কি না। এখানে কারো কোনো ডাউট থাকলো প্রপোর্শনালে? তোমার কোনো ডাউট থাকলো? ওকে, আর কারো কোনো ডাউট থাকলো? রেবেকা তোমার ক্লিয়ার তাই তো? ঠিক আছে। অভিজিৎ তোমারও ক্লিয়ার। ঠিক আছে, তাহলে প্রপোর্শনালিটি জিনিসটা যখন বুঝলাম, তাহলে আমরা প্রপোর্শনালিটি জিনিসের কয়েকটা, অনিন্দিতা তোমার ক্লিয়ার? অনিন্দিতা? আচ্ছা বেশ। দেখো, তো আমরা কয়েকটা জিনিস দেখে নেব। যে ধরো আমাকে বলা হলো এক্স ইজ ডিরেক্টলি ডিরেক্টলি প্রপোর্শনাল টু কিউব অফ ওয়াই। এই কথাটার মানে কি, আমাদের যদি বলা হয় এক্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কিউব অফ ওয়াই, মানে হচ্ছে এক্স ডিরেক্টলি প্রপোর্শনাল কিউব অফ ওয়াই, কথাটার মানে হচ্ছে এই। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই কিউব, এটা দেওয়া থাকলো। আর এবার যদি আমাকে যদি বলা থাকে যে স্কোয়ার অফ এক্স, এরকম ভাবে একটা কথা বলে দেওয়া থাকলো, স্কোয়ার অফ এক্স ইজ ইনডিরেক্টলি proportional to কিউব অফ ওয়াই, যদি এই কথা বলে দেওয়া থাকে। এই কথার মানে কি, স্কোয়ার অফ এক্স ইজ ইনডিরেক্টলি প্রপোর্শনাল টু, তাহলে স্কোয়ার অফ এক্স ইজ ইনডিরেক্টলি প্রপোর্শনাল টু কিউব অফ ওয়াই। তাহলে বুঝলাম লেখাটা কিভাবে লিখছি, আমরা শিখলাম জায়গাটা, শিখতে পারলাম সবাই? ডাউট থাকলে বলে দেবে। আর কেউ কিছু বলছে না মানে আমি ধরেই নিচ্ছি ডাউট নেই। তাহলে আমরা এবার অঙ্কে ব্যাক করব, ঠিক আছে। তাই ছিল আমাদের অঙ্কটা। এই তো এইখানে ছিল। তাহলে আমাদের কি বলা হয়েছে, দ্য প্রাইস অফ গোল্ড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ ইটস ওয়েট।
তাহলে গোল্ডের প্রাইস, ঠিক আছে, প্রাইস অফ গোল্ড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ ইটস ওয়েট। তাহলে এর ওয়েটের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে এর ওয়েটের স্কোয়ারের সঙ্গে, এটা বলা হয়েছে আমাদের। তাহলে এটা আমাদের কোশ্চেনে বলা হয়েছে। এবার আমরা দেখব কোশ্চেনে আর কি বলা হয়েছে। এ পারসন ব্রোক ডাউন দ্য গোল্ড ইন দ্য রেশিও 3:2:1 and faces a loss of 4620. Find the initial price. তাহলে আমরা কি বলতে পারি যে গোল্ডের প্রাইসের যেটা রেশিও হবে, ঠিক আছে, সেই রেশিওটা আমরা বলতে পারি ওয়েটের স্কোয়ারের সঙ্গে সমান হবে, তাই তো? যদি তোমার ধরো তিনটে টুকরো করেছি, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, তিনটে টুকরো। তাহলে প্রথম টুকরোর প্রাইস কত হবে? ওর ওয়েট কত আছে? 3 ইউনিট। তাহলে ওর প্রাইস কত হবে? 9 ইউনিট হবে কি না? বেশ, ওইভাবে না, এটা একদমই ভেঙেই দেখাতে হবে। তাহলে আমরা এবার ধরো প্রথমটার ক্ষেত্রে আসছি। প্রথমটার ক্ষেত্রে তাহলে ওর প্রাইস কি হবে? ওর প্রাইস প্রপোর্শনাল টু ওর ওয়েটের স্কোয়ারের সঙ্গে সমান, টি তার স্কোয়ারের সঙ্গে সমান। তাহলে আমরা প্রথমটার প্রাইস কি বলতে পারি? যে কে ইন্টু 9 বলতে পারি। যে প্রপোর্শনালিটি উঠাতে গেলে একটা কনস্ট্যান্ট নিতে হয়, তাই তো? এই জায়গাটায় কারো কোনো ডাউট আসে কি? কারণ কি বলো তো, আমি তোমাদের মুখ দেখতে পাচ্ছি না, তো এখানে তোমাদের অডিওটাই, তোমরা রেসপন্স না দিলে আমি ভাববো হয়তো বুঝতে পারছো না, আমি এগোতে পারি না ওই জন্য। ঠিক আছে, একটু রেসপন্স করে দেবো। সেকেন্ড কেসে দেখবে যে প্রাইসটা, সেকেন্ডটার কি বলা হয়েছে, প্রাইসটা ওটা ওর ওয়েটের স্কোয়ারের সঙ্গে সমান। ওটার ক্ষেত্রে আবার কি, সেকেন্ডটার ওয়েটের স্কোয়ারের সঙ্গে সমান মানে হচ্ছে 2-এর স্কোয়ারের সঙ্গে সমান। তাহলে এক্ষেত্রেও আমরা প্রাইসটাকে কি বলতে পারি? প্রপোর্শনালি ওঠাতে গেলে একটা কনস্ট্যান্ট নিতে হয়, আর 2-এর স্কোয়ার করলে হয় 4। এবার আমার থার্ডটাতে দেখব, থার্ডের প্রাইসটা কি আছে। মানে তোমাকে এত ভেঙে লিখতেই হবে না। তাহলে ওর প্রাইস কে ইন্টু 1 স্কোয়ার মানে 1, ওর প্রাইস কে। তাহলে এই ক্ষেত্রে ওর টোটাল প্রাইস কত টোটাল কালেকশন, ওর কালেকশন মানে টোটাল কত টাকা ও পাচ্ছে গোল্ডগুলোকে সেল করে। তাহলে এখানে পাচ্ছে 4K, এখানে 9K, এখানে কে। তাহলে কত হচ্ছে? 9K প্লাস 4K প্লাস কে। তাহলে কত আসছে? টোটাল 14K পরিমাণ টাকাও পাচ্ছে, কি নয়? এবার আমার বলা হচ্ছে যদি ওর গোল্ডটা ও ব্রেক না করতো, যদি ওর গোল্ডটা যদি ও না ভাঙতো, তাহলে কি দাঁড়াতো? এটা হচ্ছে কেস, যে ও যদি ওর গোল্ডের টুকরোটা যদি ও ব্রেক না করতো তাহলে কি কেস হতো। তো আমাদের সেটা একটু দেখে নিতে হবে। তো যদি ও টুকরোটা না ভাঙতো, তাহলে সেই ক্ষেত্রে ওর টোটাল ওয়েট কত দাঁড়াতো? যদি টুকরোটাকেও না ভাঙতো, সেই ক্ষেত্রে ওর টুকরোটা কত দাঁড়াতো? যে 3 আর 2 5 আর 1 6, টোটাল ওয়েট কত দাঁড়াতো? 6 ইউনিট, তাই তো দাঁড়াতো। তাহলে এটা যদি আমার যদি মানে ফুল থাকতো, ফুল গোল্ড থাকতো, তাহলে তার প্রাইস কি হতো? তার প্রাইস কার সঙ্গে প্রপোর্শনাল হতো? 6-এর স্কোয়ারের সঙ্গে কি না? কারণ যত ওর কি বলা হয়েছে যে ওয়েটের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে কি হতো? যে 6-এর স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হতো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হতো? 36K হতো প্রাইস। তাহলে ওর লস কত হচ্ছে? লস কত হচ্ছে? যে ও যদি ভেঙে ভেঙে বিক্রি করে তাহলে 14K পায়, ও যদি পুরোটা বিক্রি করে তাহলে 36K পায়। তাহলে লস কত হবে? 36K মাইনাস 14K। তাহলে কত আসছে আমাদের? 22K হচ্ছে ওর লস।
তাহলে আমাদের কোশ্চেনে ওই 22K 22 হবে তো, হ্যাঁ 22 আসছে, হ্যাঁ। তাহলে আমাদের কোশ্চেনে 22K ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত, 4620। তাহলে সেখান থেকে আমরা কে ইজ ইকুয়াল টু বলতে পারি যে 22 দিয়ে কাটো 210 210 আসছে ইনিশিয়াল প্রাইস অফ দ্য গোল্ড। তাহলে ইনিশিয়াল প্রাইস তো আমার এটা ছিল গোল্ডটা ভাঙার আগে যখন গোটা ছিল, তাহলে 36 ইন্টু 21210 এটা। তাহলে অ্যান্সার কি হবে, 6K 6, জিরোর পরের ডিজিট 6 আসবে, এটাতেই আসে একমাত্র, এটা হবে অ্যান্সার। মানে জিরোটাকে এখন ভুলে যাচ্ছি, তাহলে ইউনিট ডিজিট নিয়ে ডিল করছি। 6K 6, দেখো এখানেই 6 আসে। আমি আরেকবার বলে দিচ্ছি অঙ্কটা, যে পুরো সোনাটা হচ্ছে 3:2:1 রেশিওতে আছে। ও যদি সোনাটাকে না ভাঙতো তাহলে ওর কাছে কত পরিমাণের সোনা থাকতো, একটা ধরো 3 কেজি, একটা একটা 2 কেজি, একটা 1 কেজি। যদি ও না ভাঙতো তাহলে ওর কাছে কি হতো, 6 কেজি ওজনের একটা সোনার তাল থাকতো, কিন্তু ও ভেঙে দিয়েছে। যদিও না ভাঙতো সেক্ষেত্রেও টোটাল গোল্ডের প্রাইস কি আসতো, আমরা কি জানি যে ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ ইটস ওয়েট, এটা আমরা প্রথমেই পড়েছি, ওয়েটের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল প্রাইস হবে। তাহলে প্রাইসটাও স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল ওয়েটের। এখানে কি হবে, প্রপোর্শনাল উঠাতে গেলে একটা কনস্ট্যান্টের জন্য কে নিতে হয়, আর 6 এর স্কোয়ার মানে হচ্ছে 36K। আর যদিও ভেঙে দেয় তাহলে প্রথম ক্ষেত্রে ওর প্রাইস কত আসছে, 3 এর স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল 9K আসছে, 2 এটা স্কোয়ার, সরি 2 এর স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল মানে হচ্ছে 4K আসছে, আর 1 স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল মানে হচ্ছে K আসছে। তাহলে ভাঙা অবস্থায় ওর টোটাল কালেকশন কত হচ্ছে 14K, গোটা অবস্থায় কি ছিল 36K। লস কত হচ্ছে 22K। তো আমাদের সেটাই বলা হয়েছে যে লস হচ্ছে 22K ইজ ইকুয়াল টু 4620, ফাইন্ড দ্য ইনিশিয়াল প্রাইস অফ দ্য গোল্ড। তাহলে আমার কে এর ভ্যালু বেরোলো 210, তাহলে ইনিশিয়াল প্রাইস কত আসবে 36 ইন্টু 210। সবার ক্ষেত্রে ক্লিয়ার জায়গাটা, কারো কোথাও সমস্যা আছে? বেশ, সবার ক্লিয়ার তাহলে। তাহলে আমি এবার, আর 1 মিনিটেরও কম আসে, তো আমি ক্লাসটা জাস্ট এন্ড করছি, তোমরা আবার জয়েন করে যাবে যেভাবে জয়েন করো, ঠিক আছে? কারণ 1 মিনিটেরও লেস টাইম আছে। আমি জয়েন করার পর এই অঙ্কটাই এত ডিপলি নয়, ছোটোভাবে করা দেখিয়ে দিচ্ছি। দেখো, তো আমরা এখন বেশিক্ষণ ওয়েট করব না, কারণ সবাই জানে কম বেশি আমরা। এবার আমরা শুরু করে দিচ্ছি যে আমাদের কি ছিল, মিউট করে দিই, ঠিক আছে? আমাদের ছিল হচ্ছে যে এটা তো ছিল এমনি আমাদের একদম ট্র্যাডিশনাল মেথড। যদি এই অঙ্কটায় যদি এত কিছু হেডেক না নিয়ে
জিনিসটা যদি একবার বুঝে নিই আমরা, তাহলে কোনো কিছু হেডেক নেওয়ার দরকারই নেই, আমরা সিম্পলভাবে করে দিতে পারবো। তো আমাদেরকে আগে সেই জিনিসটাতে অভ্যস্ত হতে হবে, ঠিক আছে? সেই জিনিসটাতে অভ্যস্ত হতে হবে। তো আমি আগে দেখিয়ে দিচ্ছি যে আমাদের প্রথমটার হচ্ছে কি আছে 3, দ্বিতীয়টার আছে 2, তৃতীয়টার 1 আছে 1। ওদের প্রাইসের রেশিও কি আসবে, যে কি বলেছি, এটা হচ্ছে ওয়েটের রেশিও। ওয়েটের রেশিওর স্কোয়ার হবে প্রাইসের রেশিওর সঙ্গে, এটাই তো আমরা জানি। তাহলে প্রাইসের রেশিও কি হবে, এর ক্ষেত্রে 9 হবে, কারণ আমাদের এখানে বলা আছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ ইটস ওয়েট। এর প্রাইসের রেশিও হবে 9, এর প্রাইসের রেশিও পার্ট হবে আমাদের 4, এর প্রাইসের রেশিও পার্ট হবে 1। তাহলে টোটাল প্রাইস কত পাচ্ছি আমরা, টোটাল প্রাইস কত পাচ্ছি আমরা, 10 4 14, 14 ইউনিট টোটাল প্রাইস পাচ্ছি। এবার হচ্ছে আমাদের আরেকটা কেস, ইফ দ্য গোল্ড ইজ নট ব্রোকেন, তাই তো? ইফ দ্য পিস অফ গোল্ড ইজ নট ব্রোকেন, যদি ওটা না ভাঙতো, দেন ওয়েট 6, প্রাইস কত আসতো 36। তাহলে আমার যদি না ভাঙতো তাহলে 36 পাচ্ছি, আর ভেঙে গেলে 14 ইউনিট পাচ্ছি। তাহলে লস কত হচ্ছে, 36 মাইনাস 14 মানে হচ্ছে 22 ইউনিট হচ্ছে লস। তাহলে আমরা 22 ইউনিট ইজ ইকাল টু কি বলবো, যে 22 ইউনিট ইজ ইকাল টু 4620। এবার এই ল্যাঙ্গুয়েজটাও লেখার দরকার নেই তোমাদের, মানে এই যে ল্যাঙ্গুয়েজটা দিয়েছি এরপরে তো ক্যালকুলেশন সেম। তাহলে 1 ইজ ইকাল টু 210, 36 ইজ ইকুয়াল টু 210 ইন্টু 36, এই আছে আগের জিনিস, তো আমি ওটা করাচ্ছি না। তো ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজগুলো, এগুলো তো লেখার দরকার নেই না। তুমি যখন জিনিসটাতে প্রফিসিয়েন্ট হয়ে যাবে তখন তো তুমি এগুলো না লিখেই তো তুমি করতে পারবে। তাহলে এই অঙ্কগুলো যথেষ্টই সোজা আছে, ঠিক আছে, আরামের সঙ্গে হয়ে যাবে। পরের অঙ্কটায় যাব। তো পরের অঙ্কটায় যাওয়ার আগে তোমাদেরকে তো এই জিনিসটা আমি শেখালাম, আমাকে এটা একটু করে দাও, আমি একটু ব্রেক নিই। এই অঙ্কটা আমাকে করে দাও, আমি একটু ব্রেক নিচ্ছি, ঠিক আছে? এই দুটো আমাকে তোমরা সবাই করে দাও। হ্যাঁ, কোনো ইস্যু হয়েছে কি ক্লাস জয়েন করতে? না না না, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। হুম হুম। পরে কথা বলছি, ঠিক আছে। হুম।
দেখো আমাদের প্রথমটাই কি বলা হচ্ছে, আমি শুধু প্রথমটাই করাচ্ছি। x ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ y, ঠিক আছে? x ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ y, তাহলে x হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, সরি, স্কোয়ার অফ y, এটা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন পাচ্ছি, x ইজ ইকুয়াল টু k ইন্টু 1/y স্কোয়ার, এইটা আমরা পাচ্ছি। এবার আমাদের কেস কি দেওয়া আছে, গিভেন দ্যাট y ইজ ইকুয়াল টু 2 ফর x ইকুয়াল টু 1, যখন x এর ভ্যালু 1 হয় তখন y এর ভ্যালু 2 আসছে। তাহলে x ইকুয়াল টু 1 অ্যান্ড y ইজ ইকুয়াল টু 2 এটা আসছে। সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যে ভ্যালুগুলো বসিয়ে দিই, 1 ইজ ইকুয়াল টু k ইন্টু 1/2, তাহলে আমাদের কি আসছে, k ইজ ইকুয়াল টু 2, এই ভ্যালুটা আসছে। এই k এর ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট হয়, তাহলে এটা আমরা পেলাম প্রথমটা থেকে। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে আমরা ফ্রেশ করে কি ভাবতে পারি, যে x ইজ ইকুয়াল টু 2 1/y স্কোয়ার। এবার আমাদের সেকেন্ড কেসে কি বলা হয়েছে, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ x ফর y ইজ ইকুয়াল টু 6, যদি y ইজ ইকুয়াল টু 6 হয় তাহলে আমাদের x ইজ ইকুয়াল টু কত, তাহলে y ইজ ইকুয়াল টু 6 আমরা এই ভ্যালুটা ইকুয়েশনে পুট করে দেবো। তাহলে x ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1/y এর স্কোয়ার মানে 6 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার মানে 36। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি আসছে, তাই গেল y এর ভ্যালু এখানে 2, এখানে 4 হবে, সরি সরি সরি, ক্যালকুলেশনে ভুল করেছি, কারণ এখানে 2 এর স্কোয়ার হবে মানে এখানে 4, তাহলে k এর ভ্যালু আসছে 4, তাহলে k এর ভ্যালু আসছে 4। তাহলে আমাদের কি আসছে, x ইজ ইকুয়াল টু 1/9। বুঝলাম, আমরা যে ভেদ অভেদ অঙ্ক করেছি ক্লাস 10-এ, এগুলো সেই জিনিস। আমি প্রথম থেকে আরেকবার বলছি, যে x প্রপোর্শনাল 1/y স্কোয়ার, তাহলে x ইজ ইকুয়াল টু k ইন্টু 1/y স্কোয়ার, এটা আমরা পাচ্ছি ইকুয়েশন 1। এবার বলা হচ্ছে ইফ x ইকুয়াল টু 1 y ইজ ইকুয়াল টু 2, দেন k এর ভ্যালু আমাদের লাগবে, তিনটে ভ্যালু লাগবে। তাহলে আমরা এখানে যে সব ভ্যালু কটাকে বসালাম, x ইকুয়াল টু 1, y ইজ ইকুয়াল টু 2, তাহলে সেখান থেকে k এর ভ্যালু ইজ ইকুয়াল টু আমার আসলো 4, k এর ভ্যালু 4 আসলো। দিয়ে এই জায়গাটাকে ভুলে যাও, এইখানে আরো বেশি কমপ্লেক্স আসছে, কোনো দরকার নেই। আবার ইকুয়েশন 1-এ আমরা দেখব, যে ইকুয়েশন 1-এ আমাদের কি বলা হচ্ছে, যে ইকুয়েশন 1-এ ইফ, এবার সেকেন্ড কেসে বলা হচ্ছে যে আমরা সেকেন্ড কেসে কি পাচ্ছি, কে ইজ ইকাল টু 4 পেয়েছি, ওয়াই ইজ ইকাল টু 6 পেয়েছি, দিয়ে আমাদের এক্স এর ভ্যালু লাগবে। তাহলে আমরা এই ইকুয়েশন 1 থেকেই দেখছি, এক্স ইজ ইকাল টু কে ইন্টু 1 বাই, এই কে এর ভ্যালু বসিয়ে দিই আমরা, কে এর ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে, কে এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু 1/y স্কোয়ার মানে হচ্ছে 1/36, এক্স ইজ ইকাল টু কত আছে, 1/9। এই এবার বলো যে আমরা সবাই বুঝতে পারলাম না পারলাম না, রেবেকা বুঝতে পারলাম? হ্যাঁ রেবেকা তো আরামসে করেছো, অভিজিৎ বুঝতে পেরেছো, শোভন বুঝতে পেরেছো, হ্যাঁ তোমরা তো করেছো, খুব সুন্দর করেছো। অনিন্দিতা বুঝতে পেরেছো, বেশ, তাহলে কোনো চাপ নেই আমার। অনিন্দিতা বুঝতে পারলে সবাই বুঝতে পারবে, কারণ অনিন্দিতা একটু দুর্বল আছে, আর ও বেচারি বেশি কাটার সময়ও পায় না। তাহলে আমরা পরের অঙ্কটা দেখব, পরের অঙ্কটা যেটা আছে, পরের অঙ্কটা তাহলে আমি তোমাদের ভরসায় ছেড়ে দিচ্ছি, এটা আমার এক্ষুনি অ্যান্সার লাগবে।
পরেরটাতে কি আসছে? আচ্ছা, অরূপ করেছো, বাদবাকিরা করো, তারপর তো আমি এগোচ্ছি, নইলে সমস্যা হবে আমাদের। বাদবি এ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কিউব অফ বি। তাহলে এ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কিউব অফ বি, এটা আমাকে বলা হয়েছে। এবার তাহলে আমরা কি বলতে পারি? এ ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/b কিউব, এটা বলতে পারি। এটা আমরা পাচ্ছি 1 নাম্বার ইকুয়েশন। এবার আমাদের কি বলা হয়েছে, যদি আমাদের ফ্রম ইকুয়েশন 1, একদম ভেঙে বোঝাচ্ছি, ফ্রম ইকুয়েশন 1 আমরা কি পাচ্ছি, ইফ এ ইজ ইকুয়াল টু 3 অ্যান্ড বি ইজ ইকুয়াল টু 2, ভ্যালুগুলো বসিয়ে দিই। সি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/8, 2 এর কিউব মানে 8, তাহলে কে ইজ ইকুয়াল টু কত আসছে আমাদের? 24, কে এর ভ্যালু আসছে আমাদের 24। আবার আমরা করছি ফ্রম ইকুয়েশন 1, এ ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া হয়েছে 8/9 অ্যান্ড কে ইজ ইকুয়াল টু দেওয়া হয়েছে 24, ভ্যালুগুলো আবার বসিয়ে দেবো। 8/9 ইজ ইকুয়াল টু, কে এর ভ্যালু বসাচ্ছি 24 ইন্টু 1/বি কিউব, এটা পাচ্ছি আমরা। তাহলে এটা কত হবে? 3। তাহলে বি কিউব ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? দেখো 27। তাহলে বি কিউব ইজ ইকুয়াল টু যদি 27 হয়, তাহলে আমাদের বি ইজ ইকুয়াল টু কত হবে? বি ইজ ইকুয়াল টু সিম্পলি আমাদের 3 চলে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, খুব সোজাভাবে হয়ে যাচ্ছে। ঠিক আছে, রেবেকা, অনিন্দিতা, বুঝলাম। আচ্ছা, আর কারো কোথাও সমস্যা আছে? অভিজিৎ, তোমার কাছ থেকে অ্যান্সারটা আশা করেছিলাম অনেকক্ষণ, কারণ সবাই করছে। অরূপ, খুব ভালো করেছো, প্রথমে দিয়ে দিয়েছো। বাড়াতে হবে নিজেকে। এই যে এই ল্যাঙ্গুয়েজগুলো লিখছে, এগুলো তোমরা বলো তো আদৌ কি লেখার দরকার আছে? মানে এখন প্র্যাকটিস সেশন, আমার সঙ্গে করছো মানে এখন প্র্যাকটিস করছো। তুমি বাড়িতে আবার একবার ফেয়ার করে নিয়ে বসবে, দেখবে হ্যাঁ তোমার সময় বেশি লাগবে, আমি মানছি, কিন্তু তোমার যে উইকনেসটা আছে, উইকনেসটা কেটে যাবে। ঠিক আছে, আর অভ্যাস করবে যত কম লিখে অঙ্ক করা যায়। ঠিক আছে, কারণ পরীক্ষার হলে তুমি বেশি লিখলে মানে তুমি টাইম ওয়েস্ট করছো। তাহলে আমরা 30-এর অঙ্কটা দেখব। 7, 8, 0, 0, 0 are distributed among A, B and C. The share of A is 3/4 share of B and share. এক সেকেন্ড, কালকেও এই সেম প্রবলেম হয়েছিল যে আমি চার্জিং পোর্ট লাগিয়েছিলাম, কিন্তু চার্জিং পোর্টের সুইচ অন করতে ভুলে গেছিলাম। আজকেও সেম দিয়ে অফ হয়ে গেছিলো ক্লাস। কি ব্যাপার, আজকে চার্জ নিচ্ছে না মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের কি বলা হয়েছে, এ ইজ 3/4 শেয়ার অফ বি, এটা আমাদের বলা হয়েছে প্রথমটাতে। আর সেকেন্ডটাতে বলা হয়েছে দ্য শেয়ার অফ বি ইজ 2/3 শেয়ার অফ সি। তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু কত আসছে? 3/4। বি বাই সি ইজ ইকুয়াল টু কত আসছে? 2/3। তাহলে এখান থেকে এ ইজ টু বি কত আসছে? 3/4। বি ইজ টু সি কত আসছে? 2/3। দেখো আমাদের এ বি সিকে এক জায়গায় লাগবে, তাহলে আমাদের এখানে বি এর ভ্যালু 4 আছে, এখানে বি এর ভ্যালু 2 আছে। রেশিওটাকে যদি ঠিক করি তাহলে বি এর ভ্যালু সেম রাখা উচিত দুটো জায়গাতেই। এই রেশিওটাকে আমরা বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 4/6 বলতেই পারি আমি। তাহলে আমাদের কি আসছে? এ ইজ টু বি ইজ টু সি কত আসছে? 3/4/6, এটা আমাদের শেয়ার আসছে এ বি সি এর। এবার আমাদের কি বলেছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন শেয়ার অফ বি অ্যান্ড সি। তাহলে বি আর সি এর ডিফারেন্স কত? বি আর সি এর ডিফারেন্স কত? 2 ইউনিট শেয়ার ডিফারেন্স। তাহলে বি মাইনাস সি এর শেয়ারের ডিফারেন্স হচ্ছে 2 বাই ওদের টোটাল শেয়ার কত? 3 আর 4 আর 3 7 আর 6 13, 2/13 ইন্টু ওদের টোটালটা দেওয়া আছে কোথায় যেন, হ্যাঁ 7800। এখানে রুপিস সিম্বলটা দিতে ভুলে গেছিলাম।
তাহলে কত আছে 7800 হচ্ছে 6 13 78, 6 2 12, 1200। তাহলে বি মাইনাস সি হচ্ছে 1200। ক্লিয়ার সবার? অঙ্কটা একদম সোজা অঙ্ক ছিল, আগে যা করেছি একদম বেসিক অ্যাপ্লিকেশন। যদি তাও সমস্যা থাকে তাহলে বলো, আমি ক্লিয়ার করে দেবো, আর ক্লিয়ার হলেও আমাকে বলো। ক্লিয়ার সবার? কারো কোথাও কোনো ডাউট থাকলো? সাইলেন্ট থেকো না, হয় হ্যাঁ নয় না। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার অনেকের কাছে অ্যান্সার পাচ্ছি। তাহলে এবার আমরা পরের অঙ্কটায় যাব। পরেরটা দেখো, এই অঙ্কটা হচ্ছে মানে খুব বলতে পারো পিএসসির খুব পছন্দের অঙ্কগুলোর মধ্যে একটা, যেটা তুমি পিএসসির যদি 5টা পরীক্ষা তোলো, একটা পরীক্ষায় পেতেই পারো, মানে পাবে এরকম একটা ব্যাপার। মানে এটা এতটাই ভালো একটা অঙ্ক রেশিও প্রপোর্শনে, এবং এটাতে ম্যাক্সিমাম ছেলে পেলে ডাব্বা খায়। কারণ কি, বেশিরভাগ ছেলে পেলে মুখস্থ করতে চায়। ঠিক আছে, আমি এটা সুন্দর করে বোঝাচ্ছি, সময় লাগলে লাগবে, অসুবিধা নেই, কিন্তু একবার বুঝে নেওয়ার পর পরের বার থেকে যেন সমস্যা না হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের বলা হচ্ছে যে এ ব্যাগ কন্টেন্স ₹410 ইন দ্য ফর্ম অফ ₹5, ₹2 and ₹1 coin. The number of coins are in ratio 4:6:9. So find the number of ₹2 coins. তাহলে আমাদের বলা হচ্ছে যে একটা ব্যাগে 410 টাকা টোটাল অ্যামাউন্টের আছে। ধরো এই একটা ব্যাগ, ঠিক আছে, এই ব্যাগে টোটাল 410 টাকা আছে। ঠিক আছে, এবার বলা হচ্ছে যে এই ব্যাগে কি কি আছে, তোমার কয়েন আছে, এই কয়েনগুলো কি হিসাবে আছে, 5 টাকার কয়েন আছে, আর কি আছে 2 টাকার কয়েন আছে, আর কি আছে 1 টাকার কয়েন আছে, এটা বলা হয়েছে। এবার কয়েনের সংখ্যা, 5 টাকার কয়েনের সংখ্যার রেশিও হচ্ছে 4, এর রেশিও হচ্ছে 6, এর রেশিও হচ্ছে 9। মানে ধরো যদি ব্যাগে টোটাল এতগুলোই কয়েন থাকে, তাহলে 5 টাকার সংখ্যা আছে 4টা, 6 টাকার সংখ্যা আছে 2টো, এই সরি 2 টাকার সংখ্যা আছে 6টা, 1 টাকার সংখ্যা আছে 9টা। ফাইন্ড দ্য নাম্বার, এবার বলা হয়েছে 2 টাকার কয়েনের সংখ্যা কতগুলো আছে টোটাল ব্যাগে, এটা আমাদের কোশ্চেন। কোশ্চেনটাতে কারো কোথাও ডাউট থাকলো বুঝতে? বেশ, কোশ্চেনটা আমরা সবাই বুঝতে পেরে গেছি। এবার তাহলে আমি অঙ্কটা স্টার্ট করে দিচ্ছি। যে দেখো ₹5 কয়েন, ₹2 কয়েন আর ₹1 কয়েন, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে ওদের ভ্যালুর, এবার হচ্ছে ওদের নাম্বার, নাম্বার অফ কয়েন্স। 5টার কয়েনের সংখ্যা আছে 4টে, এর সংখ্যা আছে 6টা, এর সংখ্যা আছে 9টা। তাহলে টোটাল ভ্যালু, টোটাল ভ্যালু 5 টাকার ভ্যালু কতগুলো আছে, 5 টাকার ভ্যালু কত হচ্ছে, যদি আমি ধরি বক্সে টোটাল 19টাই কয়েন থাকে, মানে এই সংখ্যা কি কয়েন থাকে, তাহলে ওদের ভ্যালুর রেশিও কি আসবে, 4 5 20, এটা হচ্ছে ওদের ভ্যালুর রেশিও। এখানে মানে 20 টাকা বলতে পারি, এটাকে আমি 6 2 12 টাকা বলতে পারি। আমি এখন ভ্যালুর রেশিওতে আসছি না, আমি এখন জাস্ট ভ্যালুতে আসছি, যে ধরলাম 4টে আছে, 6টা আছে, 9টায় আছে। তাহলে এর হচ্ছে কি, 5 টাকার কয়েন যদি 4টে থাকে ভ্যালু কত হবে 20 টাকা, 2 টাকার কয়েন যদি 6টা থাকে তাহলে ভ্যালু কত হবে 12 টাকা, 1 টাকার কয়েন যদি 9টা থাকে তাহলে ভ্যালু কত হবে 9 টাকা। টোটাল ভ্যালু যদি আমি যোগ করি তাহলে কত আসছে আমার কাছে, টোটাল ভ্যালু আসছে আমাদের 32 32, আর এদিকে হচ্ছে 41। তাহলে 41 টাকা ভ্যালু আসছে। এবার আমাদের একটা জিনিস দেখো, যে আমরা এই জায়গাটা যদি ত্রৈরাসিক নিয়মে বা যে কোনো নিয়মে যদি আমরা ভাবি, তাহলে আমাদের কি বলা হয়েছে ₹2 কয়েন, আমরা কি বলতে পারি দেখো, আমরা 41 টাকার মধ্যে 2 টাকার কয়েনের সংখ্যা কতগুলো বলো তো। এই যে 41 টাকা পাচ্ছ, এই 41 টাকার মধ্যে 2 টাকার কয়েন ক পিস আছে, এটা আগে আমাকে, হ্যাঁ, না 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 না, ছা- না 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 না,
আর একবার লাস্ট চান্স ভেবে বলবে যে এই 41 টাকার মধ্যে 2 টাকার কয়েন, আমাদের একটা জিনিস ভালো করে দেখো যে এই 41 টাকার মধ্যে 5 টাকার কয়েন 4টে আছে, 2 টাকার কয়েন আছে 6টা, 9 টাকার কয়েন আছে 1 টাকার কয়েন আছে 9টা, তবেই তো আমার 41 টাকা ফর্ম হচ্ছে। এই জায়গাটা ভালো করে বোঝো। তাহলে এই 41 টাকার মধ্যে 2 টাকার কয়েন ক পিস? 6 পিস আছে কি না? বুঝলাম? হ্যাঁ, এবার অনিন্দিতা বুঝলাম, রেবেকা বুঝলাম, রেবেকা, রেবেকা বুঝলাম। আচ্ছা অভিজিৎ তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, অ্যান্সারও করে দিয়েছো কয়েকজন, ভালো। আর যারা হচ্ছে না তারা দেখে নাও। তাহলে 41 টাকার মধ্যে 2 টাকার কয়েনের সংখ্যা আছে আমার কাছে 6 পিস। তাহলে আমরা কি বলতে পারি 410 টাকার মধ্যে ক পিস আছে? 60 পিস আছে, তাই তো? তাহলে আমার সিম্পলি বেরিয়ে যাচ্ছে 60 পিস। এবার এটা যদি তুমি তোমার থিঙ্কিংটা অন্যভাবে ভাবতে চাও তাতেও ভাবো, ধরো এরকম একটা বড় তোমার কাছে কয়েনের ব্যাগ আছে, তো কয়েনের ব্যাগের মধ্যে তুমি ছোট ছোট ব্যাগ ইমাজিন করলে, ছোট ছোট ব্যাগ ইমাজিন করছো, যে প্রত্যেকটা ছোট ব্যাগে 5 টাকার কয়েন আছে 4টে, 2 টাকার কয়েন আছে 6টা, 1 টাকার কয়েন আছে 9টা, এই প্রত্যেকটা ব্যাগে তাই ভাবছো। তাহলে এরকম একটা ব্যাগে 2 টাকার সংখ্যা কতগুলো? 6 পিস। তাহলে কতগুলো ব্যাগ আছে বার করলে বেরিয়ে যাবে, তা থেকে 2 দিয়ে গুণ করে দিতে হবে। এবার যেটা কেসটা হয়, যে কারো কি ডাউট থাকলো না আমি বেশি ডিপলি বোঝাতে গিয়ে কনফিউজ করে ফেলছি? আগে বলো এটা থেকে ক্লিয়ার? হ্যালো, বলছি এটা থেকে ক্লিয়ার? যদি বেশি ডিপলি চাও আমি যেতে পারি, কিন্তু কনফিউজ হলে হবে না। আর একবার এইটুকুই বলে দিচ্ছি তাহলে, আমাদের 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন আছে, ওদের সংখ্যার রেশিও হচ্ছে 4:6:9। তাহলে 5 টাকার কয়েনের টোটাল ভ্যালু কত? 20। 2 টাকার কয়েনের টোটাল টাকার দিক থেকে ভ্যালু কত দাঁড়াচ্ছে ওই ছোট্ট জায়গাতে? 12 টাকা। 1 টাকার কয়েনের টোটাল ভ্যালু কত দাঁড়াচ্ছে? 9 টাকা। তাহলে সবার যদি যোগ করি তাহলে টোটাল 41 টাকা আসছে। তাহলে আমরা বলতে পারি যে 41 টাকার মধ্যে 2 টাকা ক পিস আছে? 41 টাকার মধ্যে আমাদের 2 টাকা আছে 6 পিস, তাই তো? 1 সেকেন্ড দাঁড়াও, আর এটা করে গেল কেন? 41 টাকার মধ্যে 2 টাকার কয়েন আছে 6 পিস, ঠিক আছে? তাহলে 410 টাকার মধ্যে কত পিস আছে? 410 টাকার মধ্যে আছে আমাদের 60 পিস, ঠিক 10 গুণ। ক্লিয়ার? হ্যালো, বলছি জায়গাটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এবার পরেরটাতে আসছি। পরেরটা আমাকে করে দাও, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, করে দিতে হবে সবাইকে। এ ব্যাগ কন্টেন 55 ইন দ্য ডিনোমিনেশন 1 rupees 1, 50 paisa and 25 paise coins. The coins are in the ratio 1:2:3. Find the number of 50 paisa coin. এটা আমাদের বলা হয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের 1 টাকার সংখ্যার রেশিওটা আসবো। তাহলে আমরা স্টার্ট করি 1 টাকার, 50 পয়সার আর 25 পয়সার, ঠিক আছে? তাহলে এবার ওদের সংখ্যা কত আছে? এ 1 পিস আছে, এ 2 পিস আছে, এ 3 পিস আছে। তাহলে এর ভ্যালু কত আসলো? 1 টাকা আসলো টোটাল ভ্যালু। এর ভ্যালু কত আসলো? এর ভ্যালু 1 টাকা আসলো। এর ভ্যালু কত আসলো?
0.75 আসলো। তাহলে টোটাল ভ্যালু কত আসলো? টোটাল ভ্যালু আসছে আমাদের 2.75, এত টাকা আসছে, 2 টাকা 75 পয়সা। তো আমাদের কার্ড সংখ্যা চেয়েছে 50 পয়সার। 2 টাকা 75 পয়সাতে 50 পয়সা আছে দুখানা। 1 টাকাতে আছে 50 পয়সার সংখ্যা 2/2.75, আর 55 টাকাতে 50 পয়সার সংখ্যা কত? 2 × 55/2.75। ঠিক আছে, এই ডেসিমাল যদি আমরা উঠিয়ে দিই তাহলে এখানে দুটো শূন্য আসবে, এটাকে যদি গুণ করে দিই তাহলে 20 আসবে। কত আসছে? 40টা 50 পয়সার সংখ্যা আছে। বুঝলাম সবাই? বুঝলাম? বেশ, এবার আমি বলছি এই অঙ্কটা আমি এত বড় নাম্বার নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে ডিলই করব না, একদম সোজা ভ্যালু নিয়ে ডিল করব। এবার একটু আমি আলাদাভাবে এই সেম অঙ্কগুলোই একটু বোঝাচ্ছি, সেটা একটু বুঝে নাও চট জলদি। বেশি অঙ্ক নেই, আর 4-5টা অঙ্ক আছে, একটু সময় যদি লাগছে তো লাগুক। দেখো, আমি এদেরও রেশিও নেব, এদেরও রেশিও নেব, আমি কারো ভ্যালুতেই যাব না। 1 টাকা 50 পয়সা 25 পয়সা, তুমি এটাকে 100 পয়সা ধরো, এটাকে 50 পয়সা, এটাকে 25 পয়সা, এদের রেশিও কত আসবে? 4:2:1। এটা হচ্ছে ওদের মানে হচ্ছে ওদের মূল্যের ভ্যালু। আর এবার ওদের সংখ্যার ভ্যালু কি আছে? 1:2:3। আর ওদের ভ্যালু কত আসছে? 4:2:3। তাহলে কত আসছে? 4 আর 2 6 আর 3 9। তাহলে 9 ইউনিট আসছে ওদের ভ্যালু। তাহলে 9 ইউনিটে ক পিস আছে? 2 পিস আছে। 55 ইউনিটে ক পিস আছে? কোথাও একটা গন্ডগোল হলো? 4। আচ্ছা, 2 2 4, এখানেও 4 আসতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 আর 4 8 আর 3 11, তাহলে 11 ইউনিটে আছে 2 পিস। 1 ইউনিটে কত আছে? 1 ইউনিটে আছে আমাদের হচ্ছে এই, সরি হ্যাঁ, 11 ইউনিট আছে 2 পিস, 1 ইউনিট আছে 2/11, আর 55-এ কত আছে? তো আমাদের এখানে এই জায়গাটা রেশিও ধরলে কনফিউজ হয়ে যাব, কারণ এখানে আমাদের যে গুণটা করতে হবে 2/11 ইন্টু 55, এখানে আমাদের অন্যরকম আসছে। এই 5 2 10, এটা কি জন্য আসছে? কারণ এখানে আমাদের দেখো একের যেটা 1 টাকা ছিল সেটাকে আমরা 4 লিখেছি, যেটা 50 পয়সা ছিল সেটাকে সবগুলো 4 গুণ 4 টাইমস হয়েছে, তাহলে এখানেও 4 টাইমস হবে। এবার এখানে যাওয়ার দরকার নেই, এটা হচ্ছে মানে ব্রেনটাকে পাজল করে কিন্তু অনেক সহজে হবে। সহজে মানে কি, লিখতে কম হবে, খাটতে কম হবে, কিন্তু ব্রেনটাকে অনেক বেশি পাজল করতে হবে, তো এটাই যাওয়ার দরকার নেই, এটা ভুলে যাও। আমি বেশি সোজা করতে কমপ্লেক্স করে ফেলেছিলাম। হ্যাঁ, 33 যে প্রবলেমটা আছে এটা দেখব। আমাদের কি বলা হয়েছে? দ্য রেশিও অফ কপার অ্যান্ড জিঙ্ক ইন 63 kg alloy is 4:3. Some amount of copper is extracted from the alloy and ratio becomes 10:9. How much copper is extracted? এটাও বলতে পারো অসাধারণ অঙ্ক, যেটা পিএসসির খুব পছন্দের অঙ্ক। কারণ হচ্ছে পিএসসি বলো বা এ বলো, সেন্ট্রাল বলো, কারণ হচ্ছে ক্লাস 9-10-এ যখন পড়তে দেখবে এই ধরনের অঙ্ক পরীক্ষায় অল্টারনেট ইয়ারে আসতোই। আমাদের এই অঙ্কটা কি বলা আছে আগে সেটা বুঝে নিই, তারপর অঙ্কটা করব। তো আমাদের বলা হয়েছে কপার আর জিঙ্ক আছে 4:3 রেশিওতে। এবার বলা হয়েছে কিছু পরিমাণ কপার কি করা হয়েছে সেখান থেকে বার করে নিয়েছি, তারপরে কপার আর জিঙ্কের রেশিও কি আসছে? 10:9। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, 4:9 অবস্থায় কপার আর রেশিওতে ওই প্রথম অবস্থায় যতটুকু পরিমাণ ছিল কপার, এই যতটুকু জিঙ্কের পরিমাণ ছিল, আমি যদি এই মিশ্রণ থেকে কপার বার করে নিই তাহলে কি আমাদের জিঙ্কের পরিমাণের কি কোনো চেঞ্জ হবে? মানে জিঙ্ক যদি আগে 2 কেজি ছিল,
এখন কি সেটা কমে যাবে না বেড়ে যাবে? একদমই তাই থাকবে। বুঝলাম এটা, যে আমার এই একটা মিক্সচার আছে, এই একটা মিক্সচার আছে, এখানে হচ্ছে কপার আছে, এখানে জিঙ্ক আছে। তো আমাকে বলা হচ্ছে দেখো, কপার তুলছি, জিঙ্ক আমি তুলছি না, আমি এইটুকু কপারকে কেটে নিয়েছি। তাহলে আমার পরবর্তীতে কি থাকবে? এরকমই তো থাকবে। এইটুকু কপার তুলে নিয়েছি, এইটুকুই তো, তার মানে জিঙ্ক আগে যে পরিমাণ ছিল সেই পরিমাণই জিঙ্ক থাকবে, জিঙ্কের পরিমাণের কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার জায়গাটা সবার? হ্যালো, ক্লিয়ার তো? তাহলে আমি এটা এই কারণে করাচ্ছি, এত এফোর্ট দিচ্ছি যে আমি অঙ্কটা সোজাভাবে করানো শেখাচ্ছি। তাহলে দেখো আমাদের কপার আর জিঙ্কের রেশিও কি ছিল? 4:3। আর তুলে নেওয়ার পরে আফটার অপারেশন আমাদের কি আসছে? 10:9। এটা আমাদের আসছে অপারেশনের পর 10:9। তাহলে জিঙ্কের যদি আমার কোনো চেঞ্জ না থাকে, তাহলে এখানে যদি 9 ইউনিট জিঙ্ক ধরে থাকি, প্রথমেও 9 ইউনিট, বা এখানে 3 ইউনিট হলে পরেও 3 ইউনিট, তার মানে অঙ্কের সুবিধার্থে বোথ সাইডে 3 মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে 9, আর এখানে হচ্ছে 3 4 12। তাহলে 12:9 রেশিওতে ছিল কপার অ্যান্ড জিঙ্ক, আর পরবর্তীতে সেটা কিছু কপার তুলে নেওয়াতে 10:9 হয়েছে। এবার আমাদের কোশ্চেনে চেয়েছে যে কত পরিমাণ তুলেছি, এটা তো ইনিশিয়াল ভলিউম, ইনিশিয়াল ভলিউম। তাহলে আমাদের কি ছিল? যোগ করলে কত হচ্ছে? 12 আর 9 যোগ করলে আমাদের দেখো 21 ইউনিট। এই 21 ইউনিট মানে 63 কেজি, কারণ ওটাই তো ইনিশিয়াল ভলিউম। আর আমাদের উইথড্র মানে তুলে নিয়েছি কত? তুলে নিয়েছি 2 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 3 কেজি। তাহলে 2 ইউনিট মানে কত? 6 কেজি। তাহলে আমি 6 কেজি কি তুলেছি? কপার তুলেছি। অঙ্কটা সবাই বুঝলাম কিনা বলে দাও, খুব সোজাভাবে করলাম এটা রেশিওর কনসেপ্টে, আমি অন্য কিছুতে যাবো পরে। বুঝলাম? আচ্ছা, অনিন্দিতা বুঝতে পেরেছো? রেবেকা বুঝতে পারলে? অভিজিৎ আর একবার। কাটাকাটি করলাম, 21 দিয়ে বোথ সাইডকে ভাগ করলাম। হ্যাঁ, বেশ, আমি আর একবার বলে দিচ্ছি। কপার আর জিঙ্ক আছে 4:3 রেশিওতে, আর তুলে নেওয়ার পরে ওদের রেশিও হচ্ছে 10:9। তো আমাদের বলা হচ্ছে যে কতটা কপার তুলেছিলাম, তার মানে আমরা জিঙ্ক তুলিনি, জিঙ্ক যা ছিল তাই আছে। তাহলে জিঙ্কের রেশিও পার্টটাকে আমরা ইকুয়াল করছি, তার জন্য 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম বোথ সাইডে। তাহলে এটা আসছে 9, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 12। তাহলে আমাদের স্যাটিসফাই করছে এখানেও 9, এখানেও 9। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি রেশিওর টার্মে 2 ইউনিট আমরা তুলে নিয়েছি। তো আমাদের 2 ইউনিট তুলেছি, আমাদের ছিল কত ইউনিট? 12 আর 9 21 ইউনিট ছিল টোটাল। তাহলে আমাদের 21 ইউনিট টোটাল ছিল। তো সেটাই আমাদের বলা হয়েছে যে ইনিশিয়াল ভলিউম ছিল 63 কেজি। তার মানে আমরা বলতে পারি 21 ইউনিট ইজ ইকুয়াল টু 63 কেজি, 1 ইউনিট ইজ ইকুয়াল টু 3 কেজি, 2 ইউনিট ইজ ইকুয়াল টু 6 কেজি। ক্লিয়ার? বেশ, এবার যদি অঙ্কটাকে ভাবো যে, রেবেকা তোমার ক্লিয়ার? আচ্ছা, গুড। তাহলে এবার অঙ্কটা যদি আমরা একদম ট্র্যাডিশনাল ওয়েতে ভাবি, ঠিক আছে, ট্র্যাডিশনাল ওয়েতে যদি আমরা করি, তাহলে আমরা কি করব? ট্র্যাডিশনাল ওয়েটা একবার দেখিয়ে নিতে হবে আমাদের। ঠিক আছে, তো আমি একটু এখানেই দেখিয়ে দিচ্ছি। দেখো, আমরা ইনিশিয়াল অবস্থায় কপারের পরিমাণ কত ছিল, এটা ট্র্যাডিশনাল ওয়েতে দেখাচ্ছি আমি। ঠিক আছে, ইনিশিয়াল অবস্থায় কপারের পরিমাণ কত ছিল? কপারের পরিমাণ, ওদের রেশিও কি হচ্ছে 4:3। কপারের পরিমাণ হচ্ছে 4, বাই ওদের রেশিও পার্টে সাম করলে 7 ইন্টু 63। তাহলে হচ্ছে 7 9 63, 4 9 36, 36 কেজি। আর জিঙ্কের পরিমাণ কি ছিল? 3/7 ইন্টু 63 কেজি। তাহলে কাটাকাটি করলে 7 9 63, 3 9 27, 27 কেজি।
এবার আমাকে কোশ্চেনে বলা হয়েছে যে কিছু পরিমাণ কপার আমি তুলে নিয়েছি, জিঙ্ক যা ছিল তাই আছে, এবং ওদের যদি আমি রেশিও করি, তাহলে ওদের রেশিও করলে সেই রেশিওটা দাঁড়াচ্ছে 10:9। 10:9 এটা আমাদের দাঁড়াচ্ছে। তাহলে আমরা কাটাকাটি করে দিই, তাহলে হচ্ছে 3, এবার কোনাকুনি গুণ করে দিচ্ছি, 36 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3×10=30। তাহলে এক্স ওদিকে যাচ্ছে, 30 যদি এদিকে আসে, তাহলে 36 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 6 কেজি। আর আমাদের কত কেজি তুলেছিলাম? 6 কেজি তুলেছিলাম। তাহলে আমরা ট্র্যাডিশনাল একদম কোর কনসেপ্টটা বুঝলাম। হ্যালো? একদম একদম না। আরে ভাই, খুব কম, আমি নিজের বড়াই করছি না বা অন্য স্যারকে কিছু বলছি না, খুব কম স্যারই আছে যে কোর কনসেপ্ট শেখায়, কারণ কোর কনসেপ্ট শেখাতে অনেক বেশি হেডেক লাগে। আমি শেখাচ্ছি তো, তুমি শিখে নাও না। কারণ ভাই সত্যি কথা বলছি, তোমাকে নাম্বার দেবে না। তুমি যদি শর্টকাটে মেরে দাও ডেসক্রিপটিভে, ভাই পাতি কথা, 0 দেবে। অ্যাকচুয়ালি ওটাই রুলস। এবার কোনো স্যার যদি তোমার উপর মায়া করে দেয়, সেটা কিন্তু আলাদা ব্যাপার, শিখতেই হবে, বেসিক নিয়ম। ঠিক আছে? আমরা কপারের পরিমাণ বার করলাম, জিঙ্কের পরিমাণ বার করলাম। এবার আমাদের কাজ হচ্ছে, কপার আমি ধরলাম x কেজি তুলে নিয়েছি, দিয়ে ওদের রেশিও করলাম, সেই রেশিওটা 10/9 সঙ্গে সমান হবে, ব্যাস, আর কিছুই নয় অঙ্কটায়। ঠিক আছে? তো <1 মিনিট আবার বলছে, তো আমি ক্লাসটা রিস্টার্ট করছি, যদিও আর দুটো অঙ্ক ছিল, তো রিস্টার্ট করে দিচ্ছি। ঠিক আছে? তোমরা জয়েন করে নাও, 10-15 মিনিট ক্লাস হবে, করে নাও। ঠিক আছে? সবাই আসবে তো? বোর হবে না? ঠিক আছে, আমারও একটু, আমিও পড়াচ্ছি ভাই, চলে এসো সবাই। এবার বাকিরা কি জয়েন হতে পারছে না? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বাকিরা জয়েন হতে পারছে না, আমি বুঝে গেছি। আমরা সবাই চলে এসেছি, 4 জন ছিলাম আমরা, অনেকজন।
সবাই কি এসেছি? না, এখনো এক একজন মিস আছে। কে মিস গেছে? অভিজিৎ, অনিন্দিতা, অরূপ, রেবেকা, নন্দী। নন্দী মিস গেছে, কারণ এখানে একটা অঙ্ক আছে, খুব সুন্দর অঙ্ক, যেটার জন্য আমি ওয়েট করছি। আপাতত শুরু করি, ঠিক আছে? এটাতেও পরে জয়েন করবে। দেখো, আমাদের এই যে অঙ্কটা আছে না, ল্যান্ড অ্যান্ড ওয়াটার। হ্যাঁ, এটা বলতে পারো যে স্যার আপনি প্রত্যেকটা অঙ্ককেই ভালো অঙ্ক বলছেন, বা দা তুমি প্রত্যেকটা অঙ্ক ভালো বলছো, কোন অঙ্কটা খারাপ? অ্যাকচুয়ালি খারাপ নয় একটা অঙ্ক। এখানে শেষের দিকে যে অঙ্কগুলো নেওয়া হয়েছে, প্রত্যেকটা অঙ্ক ভালো ভালো অঙ্ক নেওয়া হয়েছে, ঠিক আছে? রেশিও প্রপোর্শনে তোমাদের আরো ক্লাস আছে, অনেক ক্লাস আছে। তো দেখো আমাদের কি আছে, আমাদের বলা হচ্ছে যে রেশিও অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার ওয়ান আর্থ 1 এটা যা সিম্বলটার নাম ভুলে গেলাম। হ্যাঁ, 1:2, 1:2 ইন নর্দার্ন হেমিস্ফিয়ার দ্য রেশিও ইজ 2:3। হোয়াট ইজ দ্য রেশিও ইন সাউদার্ন হেমিস্ফিয়ার? তো দেখো, তো এটা করানোর আগে, তো আগে আমাদের যদি কিছু ফিগার টিগার পেতাম, ঠিক আছে, তো ভালো হতো। দেখছি কিছু পাওয়া যাচ্ছে কি। উম, দেখো, আমরা এখানে বুঝছি, ঠিক আছে, যে আমাদের ধরো এই একটা হেমিস্ফিয়ার আছে, ঠিক আছে, এই একটা হেমিস্ফিয়ার আছে, যেখানে আমাদের কি বলা হচ্ছে যে এটা নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা সাউদার্ন হেমিস্ফিয়ার, ঠিক আছে? তো আমাদের বলা হচ্ছে যে এখানে ওয়াটার অন আর্থ, তাহলে পুরো আর্থে, ঠিক আছে, ল্যান্ড আর ওয়াটারের রেশিও কি দেওয়া হয়েছে? 1:2 দেওয়া হয়েছে, ঠিক আছে? আর কি দেওয়া আছে আমাদের? নর্দার্ন হেমিস্ফিয়ারে আমাদের রেশিও দেওয়া হয়েছে ল্যান্ড ইস টু ওয়াটারের 2:3। তাহলে ধরো নর্থে যদি ধরো এইটুকু যদি আমার ধরি, এইটুকু যদি আমি ল্যান্ড ধরি, ঠিক আছে, একটা কথা আমাকে বলো তো, তুমি যদি টোটাল গ্লোবের মানে টোটাল পৃথিবীর ল্যান্ড থেকে যদি নর্থের ল্যান্ড বাদ দাও, তাহলে তোমার কাছে কোন ল্যান্ড পড়ে থাকবে? তোমার কাছে একটা ভ্যালু আছে, এখানে ল্যান্ড আছে, এখানেও এখানে একটা কিছু পরিমাণ বস্তু আছে, এখানেও বস্তু আছে। তো এই টোটাল পরিমাণে এই কালো বস্তুর ওজন ধরো তুমি মাপলে, এই বলের মধ্যে যতগুলো কালো বস্তু আছে সবগুলোর ওজন মাপলে, যে তুমি এই কালো বস্তুর ওজন থেকে তুমি এই জিনিসটাকে কেটে বাদ দিয়ে দিলে, তাহলে তোমার কাছে কোনটুকু পড়ে থাকবে? এইটুকুই পড়ে থাকবে কি না? তাই তো? এবার আমি এই জিনিসগুলো বোঝাচ্ছি, আসবো কেন। দেখো, আমরা ধরে নিচ্ছি টোটাল আর্থ, নর্থার্ন আর্থে যদি ধরো টোটাল আর্থে ল্যান্ড প্লাস ওয়াটার মিলে যদি এক্স পরিমাণ থাকে টোটাল আর্থে, মানে এই টোটাল পোর্শনটাই তো এক্স, তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ার মানে তো এই উপরের পোর্শনটুকু। তাহলে নর্থে ল্যান্ড প্লাস ওয়াটার কতটা থাকবে? ঠিক তার অর্ধেক কিনা? যদি টোটাল আর্থে এক্স থাকে, তাহলে নর্থে কি হবে? x/2। তো এই জায়গাটা ক্লিয়ার? যদি টোটাল আর্থে এক্স থাকে, তাহলে নর্থে কি হবে? নর্থে থাকবে সেটা x/2। তাহলে আমি এবার আর্থের মধ্যে যে এই যে আর্থ আছে, আর্থের মধ্যে কতটা ল্যান্ড আছে আমি সেটা দেখব। আর্থের মধ্যে এক্স এর মধ্যে ল্যান্ড, এখানকার টোটাল ল্যান্ড ওয়াটার বার করব, আর এখানকার নর্দার্ন হেমিস্ফিয়ার ল্যান্ড ওয়াটার বার করব।
এবার যদি আমি টোটাল আর্থের ল্যান্ড থেকে যদি নর্থের ল্যান্ড বাদ দিয়ে দিই, তাহলে আমার কাছে শুধু সাউথের ল্যান্ড পড়ে থাকবে কিনা বলো তো? সাউথের ল্যান্ড পড়ে থাকবে। তো আমাদের এখানে এক্স আর এখানে x/2 ক্যালকুলেশন করতে অসুবিধা হয়, তার জন্য আমরা এখানে 2x ধরবো। তাহলে এখানে এক্স হবে, কারণ এর ঠিক অর্ধেক, কারণ আমরা অর্ধেক অর্ধেক কেটে নিচ্ছি। তো তাহলে টোটাল আর্থে 2x ধরছি, নর্দার্ন হেমিস্ফিয়ারে এক্স। তাহলে এখানে টোটাল ল্যান্ডের পরিমাণ কত আছে? 1 বাই টোটাল ভলিউম কত? টোটাল 3 ইন্টু 2x। তাহলে 2x/3 হচ্ছে ল্যান্ড, টোটাল আর্থের টোটাল ল্যান্ড। আর এখানে ওয়াটার কত আছে? 2/3 ইন্টু 2x, মানে 4x/3। এবার নর্থের ল্যান্ড আমরা মেজার করছি। নর্থের ল্যান্ড কত আছে? 2/5 ইন্টু x, মানে 2x/5। এখানে ওয়াটার কত আছে? 3/5 ইন্টু x, মানে 3x/5। তাহলে আমি টোটাল আর্থের ল্যান্ড পাচ্ছি, নর্থের ল্যান্ড পাচ্ছি। তাহলে সাউথের ল্যান্ড কিভাবে বেরোবে? টোটাল ল্যান্ড থেকে নর্থের ল্যান্ড আমি বাদ দিয়ে দেবো, তাহলে আমার সাউথের ল্যান্ড বেরিয়ে যাবে। তাহলে 5 দুগুণ 10, 3 দুগুণ 6, তাহলে 4x/10 এটা আসছে। যদি আমি টোটাল আর্থের ওয়াটার থেকে যদি আমি নর্থের ওয়াটার মাইনাস করে দিই, তাহলে আমার কাছে কি পড়ে থাকবে? টোটাল আর্থের ওয়াটার থেকে আমি নর্থের ওয়াটার মাইনাস করে দিচ্ছি, সাউথের ওয়াটারটুকুই পড়ে থাকবে। সেটা কত ছিল? 3x/5। 5 দুগুণ 10, কি হচ্ছে? 4 5 20, 3 দুগুণ 6, এই 3 3 9, 11x/10। এবার আমাকে কি চেয়ে? সাউথের রেশিও চেয়েছে ল্যান্ড অ্যান্ড ওয়াটার। তাহলে আমাকে সাউথের ল্যান্ড অ্যান্ড ওয়াটার চেয়েছে, সাউথের ল্যান্ড ইজ টু ওয়াটার চেয়েছে। সাউথের ল্যান্ড ইজ টু ওয়াটার কত হবে? 4x/10 ইজ টু 11x/10 ইজ ইকুয়াল টু কি হবে? 4:11। বুঝলাম অঙ্কটা? হ্যালো, বুঝলাম? আমি কি শুনতে পাচ্ছি না? অবশ্যই বলবো আর একবার বলি। আমি টোটাল আর্থে ল্যান্ড অ্যান্ড ওয়াটারের রেশিও ছিল আমার 1:2। তো টোটাল আর্থে ল্যান্ড ওয়াটার মিলিয়ে আছে 2x পরিমাণ, আর নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে x পরিমাণ। এটা আমরা ধরে নিয়েছি। টোটাল আর্থে এটা দেওয়া আছে, টোটাল আর্থে আমি ধরে নিয়েছি 2x পরিমাণ আছে, আর নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে x পরিমাণ। ঠিক আছে, এবার আমার কাজ কি হবে? যে আর্থের রেশিও দেওয়া আছে 1:2, তাহলে আমি আর্থের মধ্যে ল্যান্ড কতটা আছে দেখে নিলাম, আর্থের মধ্যে ওয়াটার কতটা আছে দেখে নিলাম। নর্দার্ন হেমিস্ফিয়ারেও তাই ল্যান্ড কতটা আছে দেখে নিলাম, নর্দার্ন হেমিস্ফিয়ারে ওয়াটার কতটা আছে দেখে নিলাম। এবার বলো তো, তুমি টোটাল আর্থের ল্যান্ড থেকে যদি নর্থের ল্যান্ড নিয়ে নাও, তাহলে তোমার কাছে তো শুধু সাউথের ল্যান্ডটুকুই পড়ে থাকবে। সেটাই করছি, টোটাল আর্থের ল্যান্ড থেকে নর্থের ল্যান্ডটা মাইনাস করে দিচ্ছি, তাহলে আমার কাছে সাউথের ল্যান্ডটুকুই পড়ে থাকবে। আবার টোটাল আর্থের ওয়াটার থেকে নর্থের ওয়াটারটা মাইনাস করে দিচ্ছি, তাহলে সাউথের ওয়াটারটাই পড়ে থাকবে। এবার ওই দুটোর রেশিও করলে 4:11। এবার এখানে যেটা ভালোভাবে বোঝার সেটা হচ্ছে যে নর্থে যদি এক্স থাকে তাহলে সাউথেও এক্স থাকবে, আর টোটাল আর্থে 2x। কারণ নর্দার্ন আর সাউদার্ন হেমিস্ফিয়ার মানে হচ্ছে পৃথিবীকে দুভাগে ভাগ করা, উপরেও যতটা গেল নিচের ততটা আসলো। তার মানে টোটাল ভলিউম কি 2x, তাহলে এর ভাগে এক্স, ওর ভাগে এক্স। এবার বলো, ক্লিয়ার সবার? রেবেকা ক্লিয়ার? শোভন ক্লিয়ার? আচ্ছা, বেশ। এবার এই অঙ্কটা তো এটা ট্র্যাডিশনাল ফরম্যাটে গেল, ঠিক আছে। এই অঙ্কটা যদি ট্র্যাডিশনাল না করে যদি আমরা ভাবি অন্য আর একটু মজার রকম ভাবে করব, এটা একটু করে নিই। খুব সুন্দর জিনিস ওটা।
ঠিক আছে, খুবই ভালো লাগবে ওটা। আর্থের ল্যান্ড ইজ টু ওয়াটার এর রেশিও কত আছে? 1:2। আর আমাদের কি গেল? নর্থের 2:3। এর রেশিও পার্টের সাম করলে কত আসছে? এর রেশিও পার্টের সাম করলে 1 and 2 + 1 3, আর এর কত আসছে? 5। তাহলে আমাদের প্রথম কাজ হবে এদের দুজনের রেশিও পার্টের সামকে ইকুয়াল করা। তাহলে একে আমার 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, একে আমাদের 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা গেল। তাহলে এর দেখো রেশিও পার্টের সাম করলে, সরি 3 দিয়ে, কারণ এর রেশিও পার্টটা ছিল 3 আর এর রেশিও পার্টটা 5। তাহলে এরও টোটাল রেশিও পার্ট আসবে আমাদের, দেখো 15 আসবে। এরও টোটাল রেশিও পার্ট আসবে আমাদের 15। এবার আর একটা কোশ্চেন, আমাদের নর্থেও 15 আর্থেও 15 তা তো হয় না, নর্থে যা থাকবে আর্থে ঠিক তার ডবল থাকবে। তাহলে আমাদের আরও একটা অপারেশন করতে হবে, সেটা হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমাদের ফেয়ার রেশিও কি পাচ্ছি? 10:20। আর এখানে কি পাচ্ছি? 6:9। যদি ডিফারেন্স করে দিই তাহলে 4:11। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এটা বেশি সহজ মানে কি? এটাতে কিছুই নাই। বুঝলাম সবাই? হ্যালো, বুঝলাম? অবশ্যই বলবো। তো আমাদের এই ধরনের অপারেশন করতে গেলে প্রথম কাজ হবে দুটো রেশিও পার্টের সামকে ইকুয়াল করা। তাহলে এর রেশিও পার্টের সাম হচ্ছে 2 আর 1 মানে হচ্ছে 3, আর এর রেশিও পার্টের সাম হচ্ছে 3 + 2 মানে হচ্ছে 5। তাহলে এর রেশিও পার্টের সাম 3, এর রেশিও পার্টের সাম 5। তাহলে একে আমার গুণ করতে হলো 5 দিয়ে, একে গুণ করলাম 3 দিয়ে। তাহলে এর রেশিও পার্টের সাম কত আসবে বলো তো? 3 × 5 15, আর এই দেখো 5 × 3 15। ঠিক হলো, এত দূর অবধি ঠিক। এবার আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে নর্থে যা আছে, ঠিক আছে, নর্থে যা আছে টোটাল আর্থে ঠিক তার ডবল থাকবে। তার জন্য আমাদেরকে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হলো। তাহলে টোটাল কি পাচ্ছি? 10:20। আর এর পাচ্ছি আমরা 6:9। ডিফারেন্স করলে 4:11। এটা আসছে আমাদের অঙ্ক, যেটা চেয়েছে। বুঝলাম? ক্লিয়ার সবার? বলছি ক্লিয়ার সবার? হ্যাঁ, বেশ। আরও একটা অঙ্ক বাকি আছে, সেটাতে আমি আজকে আর যাচ্ছি না, কারণ আজকে আমার আর নিজেরই এনার্জি নেই। ঠিক আছে, এই যে এই অঙ্কটা আছে, এই কন্টেনার, এটা অ্যাকচুয়ালি অ্যালিগেশনের অঙ্ক, বা এখানে করো যেখানে খুশি। তো আমি এই অঙ্কগুলো নিয়ে ডিসকাশন পরে করবো, একটু কদিন পর। ঠিক আছে, তো আজকে এই অবধিই থাক। আমি তোমাদের ক্লাসও আপলোড করে দেবো, সব কিছুই করে দেবো। পরো সন্ধ্যার দিকে, সন্ধ্যার মধ্যে পেয়ে যাবে সব।